দর্শক স্বাগত জানাচ্ছি। নিটুল টাটা নিউজ আওয়ারটা দেখছেন। আমাদের নিয়মিত আয়োজন সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আমরা অতিথি হিসাবে স্টুডিওতে পেয়েছি বলবো আরিফুল ইসলামকে। কিরগিজস্তান থেকে তিনি বলা যায় জীবন হাতে নিয়ে ঢাকায় আজকে সকালে এসে পৌঁছেছেন। কিরগিজস্তানে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন সেই গল্প শুনবো। আরিফুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, এবং আরিফুল ইসলামকে এই কিরগিজস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসা এই উদ্ধার অভিযান যিনি সমন্বয় করেছেন, এটি নিউজের বিশেষ প্রতিনিধি তাওহিদ সৌরভ। তাওহিদ সৌরভ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে একজন অভিবাসী বিশেষজ্ঞ পরবর্তীতে যুক্ত হবেন। আমরা আজকে শিরোনাম দিয়েছি প্রবাসীর কান্না। আরিফুল ইসলাম, আপনার কাছে প্রথমে শুনতে চাই, আপনার বাসা কোথায়, গ্রামের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পিরিজপুর জেলায় ইন্দুরকানী থানা, গ্রাম সেউতিবাড়িয়া আমার বাসা। আচ্ছা, আপনি কখন এসে পৌঁছলেন বাংলাদেশে? আজকে সকাল 5টা বাজে। 5টা বাজে। আর কিরগিজস্তানে কবে গিয়েছিলেন? কিরগিজস্তান এখন থেকে 1 মাস 7 দিন আগে আমি গিয়েছিলাম। 1 মাস 7 দিন আগে? জি। আপনি কিরগিজস্তানে কেন গেলেন একটু বলবেন? আমার আসলে কিরগিজস্তান আমার যাওয়ার কোনো কথা ছিল না। আমি 2 বছর আগে টাকা দিছি এবং যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি, কিন্তু 2 বছর আমারে ঘুরাইছে মালয়েশিয়ার কথা বইলা। আমি ইলেকট্রিশিয়ান, উনি বলছে মালয়েশিয়া ইলেকট্রিশিয়ানে খুব ভালো বেতন, তুমি মালয়েশিয়া যাও। আমরা আরও লোক পাঠাইছি। এরপর আমি সব কিছু দেওয়ার পরে 2 বছর ঘুরাইতেছে। আমারে 5 বার মেডিকেল করাইছে, মানে একবার মেডিকেল করি কিন্তু আমার মেডিকেলের ডেট শেষ হয়ে যায়। এরকম করাইতে করাইতে 2 বছর শেষ হয়ে গেছে। যখন আমি টাকার চাপ দিই যে আমি আর বাইরে যাব না, আমি বাংলাদেশে থাকতে চাই, আমার টাকা দিয়ে দেন। এই টাকা কাকে দিয়েছিলেন? এটা হচ্ছে তুহিন সাহেবকে। মানে আপনার এলাকায়? এলাকায় না, উনি হচ্ছে আমার এক বড় ভাইয়ের পরিচিত, এই ঢাকায় থাকে। ওনার হচ্ছে মিরপুর ওনার এজেন্সি আছে। আচ্ছা। পরে দেওয়ার পরে উনি আমার 15 দিন আগে বলতেছে যে কিরগিজস্তানের একটা বিষয় আছে, তুমি কি যাবা? আমি বলছি অচেনা একটা দেশ, তাছাড়া আমার দেশের কেউই ওইখানে নাই, আমি যাব না। এটা বলে ওনার সাথে কথা আমি শেষ করছি। পরে শুক্রবার দিন বিকেল 5টা বাজে আমার ফোন দিছে হঠাৎ করে যে রাত্র 3টে বাজে তোমার ফ্লাইট, কিভাবে আসবা আমি জানি না, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা 1 বছর 7 মাস আগে? হ্যাঁ হ্যাঁ। তখন আমি আমার আম্মারে বলছি যে আম্মা, যে এই অচেনা শহর, তাছাড়া কিরগিজস্তান অনেকেই নাম জানে না। আমরা একটু তারিখগুলো ঠিক করে নেই। তার মানে 2022-এর মাঝামাঝি ঘটনা বলছেন। 2022-এর মাঝামাঝি আপনি কত টাকা দিয়েছিলেন এই তুহিন সাহেবকে? ওনারে 3 লাখ টাকা দিয়েছিলাম। 3 লাখ টাকা? কি এটা হচ্ছে দিয়েছিলেন মালয়েশিয়ার জন্য? 3 লাখ টাকাই মালয়েশিয়া পাঠিয়ে দিবে বলছেন? না, আরো 1 লাখ টাকা ওনারে দেওয়ার কথা আছে। মানে 4 লাখ টাকা আপনাকে মালয়েশিয়া পাঠাবেন শ্রমিক হিসেবে, আপনি সেজন্য। আপনি কি সরকারের নিবন্ধন যে প্রক্রিয়া মালয়েশিয়া যাওয়া, সেইখানে কখনো চেষ্টা করেছিলেন সরকারি ভাবে যে মালয়েশিয়া নিয়ে যায়? না, আমি সেটা করিনি। এই তুহিন সাহেবকে ধরেছিলেন? তুহিন সাহেবকে। আর তারপর আপনাকে 2022-এর মাঝামাঝি কোন মাস বলতে পারবেন? না, সেটা আমার সঠিক জানা নেই। আপনাকে রাত 3টায় ফ্লাইটের কথা বলা হয়, সেটা কি কিরগিজস্তানের ফ্লাইট বলেছিল? কিরগিজস্তানের ফ্লাইট 15 দিন আগে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বলছে যে কিরগিজস্তান এক ভালো দেশ, তুমি যাও, যদি কোনো সমস্যা হয় আমরা তোমার নিয়ে আসবো, কোনো সমস্যা নেই লাগলে। আর কিরগিজস্তান থেকে তুমি ইউরোপ বা অন্য দেশে যাওয়া খুব সহজ। তারপর ওনারা আমি বলে দিছি না, আমি যাব না। কিন্তু উনি যেহেতু টাকা দিয়ে ফেলাইছি, মা এবং ভাইরে অনেক বুঝানোর পরে আমার কিরগিজস্তান শহরে বিকেল 5টা বাজে ফোন দিছে। শুক্রবার বিকেল 5টা বাজে ফোন দিছে। আমি খেলার উদ্দেশ্যে মাঠে যাইতেছিলাম, তখন ফোন দিছে যে কিরগিজস্তান সব কিছু, কিরগিজস্তানের কথা মানে ঢাকায় আসার পরে বলে যে কিরগিজস্তানে আমার টিকিট হয়েছে, ঢাকায় আসতে বলে যে ইমার্জেন্সি তোমার হয়েছে। আমি শীতের কিছু কিনতেও পারি নাই যে কিরগিজস্তান যাওয়ার জন্য, যে আমি তো জানি যে কিরগিজস্তান ঠান্ডার শহর। মানে আপনাকে ঢাকা আসার পর জানিয়েছে যে আপনার ফ্লাইট কিরগিজস্তানে কি করবেন সেটা বলেছিল না? উনি বলেছিল যে ইলেকট্রিশিয়ান বা টাওয়ারের 4G 5G কাজের জন্য। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 24 বছর। 24 বছর। আমরা আপনার কাছে শুনবো কিরগিজস্তানে যাওয়ার পরের গল্প শুনবো, সেটা শোনার জন্যই আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বা পেয়েছি। তাহলে সৌরভ একটু বলবেন যে আরিফুল ইসলামদের গল্পটা আসলে কি? আরিফুল ইসলামদের গল্প আসলে খুব করুণ একটা গল্প। আমি আমার সাংবাদিকতা জীবন খুব বেশি দিন না হলো 1 যুগ হয়ে গেছে। আমি যখন এই আরিফ কোনো একভাবে আমার কাছে আরিফের ফোন নম্বরটা আসে, তো আসলে আরিফের সঙ্গে যখন আমি যোগাযোগ করলাম,
আরিফ যখন আমাকে বলতেছে ওর দুঃখের মানে ওর কষ্টের করুণ কথা, আসলে আমি সাংবাদিকতা করি বাট আমিও তো একজন মানুষ, আমি আসলে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তিনি বলতেছিলেন তাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। আমাকে সে একটা ভিডিও ফুটেজ দিবে, সেই ভিডিও ফুটেজটা দিতে তার 2টা মোবাইল ভেঙে ফেলছে। সে আমাকে একদম অনেক রাতে ফোন দিত, ভাই আমি একটু ফুটেজ দিতে চাই, আপনার সঙ্গে একটু কথা, আমাকে একটু বাঁচান। আরিফ যখনই আমার সঙ্গে কথা বলছে, আরিফের একটাই একতা ছিল, ভাই আমাকে একটু বাঁচান, আমি বাঁচতে চাই, মায়ের কোলে ফিরে যেতে চাই। আসলে এই আমি একটা জিনিস মানে পরামর্শ, যারা বিদেশে যাবেন যদি সুযোগ থাকে সরকারের মাধ্যমে যাবেন, সুযোগ না থাকলে দালাল ধরে কেউ যাবেন না। কারণ আমার কাছে এখন এই মুহূর্তে অন্তত 30 জন বাঙালি যুবক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুবই খেটে খাওয়া মানুষ 6 লাখ 6.5 লাখ টাকা খরচ করে যারা কিরগিজস্তান গিয়েছে, এবং এখন তারা একদম অমানবিক জীবন, পাকিস্তানের মাফিয়াদের চক্রের হাতে পড়ে তারা এই মুহূর্তে আটক রয়েছে, এবং কিরগিজস্তানের বিশকেক রাজধানীতে একটা দালানের মধ্যে তাদের আটকায় রেখেছে। আমার কাছে এই মুহূর্তে সেই ভিডিও ফুটেজগুলো রয়েছে। জি, আরিফুল ইসলাম, আপনার তাহলে 2022-এর অক্টোবর নভেম্বরে সম্ভবত কিরগিজস্তানে আপনি কি একা গিয়েছিলেন ওই ফ্লাইটে? তুহিন সাহেব যেটা ব্যবস্থা করে দিয়েছেন, আরও কয়েকজন? সাহেবের ওই ফ্লাইটে আমি এবং আমার মামাতো ভাই যাওয়ার কথা ছিল। তা ওরে হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্টে পাঠাইতেছিল, কিন্তু এয়ারপোর্টে ঢোকার পরে ওরে নিষেধ করে দেয় এয়ারপোর্ট থেকে। পরে ওর ফ্লাইট ছিল রাত্র 8টা বাজে, পরে ওর ক্যান্সেল হয়ে যাওয়ার পরে রাত্র 3টে বাজে আমি যাই। কিন্তু ওনারে আমি 3 লাখ টাকা দিছি 20,000 টাকার জন্য। এয়ারপোর্ট থেকে উনি আমার কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে এনেছে, আর উনি যে কাগজপাতি দিছে, তখনই আমার খুব খারাপ লাগছে যে এইখানে না জানি কি হয়। তখন 20,000 টাকা ওনার ইমার্জেন্সি দেওয়ার কথা ছিল, কিন্তু 20,000 টাকা আমার কাছে ছিল না। পরে যেভাবে হোক আমার ভাই ছিল, ওদের কাছ থেকে 20,000 টাকা দিই, আর মাত্র 5,500 টাকা নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে যাই। কিরগিজস্তানের ফ্লাইট ধরেন? কিরগিজস্তানের ফ্লাইট ধরি। আপনি মানে তারপর কিরগিজস্তানে কে রিসিভ করে আপনাদের? কি আমি কিরগিজস্তান যাওয়ার পরে রাত্র 4টা বাজে আমি পৌঁছেছি। পৌঁছানোর পরে সকাল 10টার ভিতরে কেউ আমার রিসিভ করতে আসে নাই। তখন আমি আসলে জানতাম না যে ওর ভিতরে ওয়াইফাই, বা আমার ভাই বলছে, পরে আমি ওয়াইফাই কানেক্ট করি। কানেক্ট করার পরে আমার ভাইরে ফোন দিই যে ভাই রাত্র 4টা বাজে আসছি আমি, আর এখন তো আমার কেউ রিসিভ করতে আসে নাই। অপেক্ষা করতে করতে 11টা বাজে। তখন হচ্ছে ওই কিরগিজস্তান থেকে এক ভাই আমার একটা নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে এর ভিতরে আমি ঢাকা যোগাযোগ করছি, ওরা বলতেছে তুমি অপেক্ষা করো, তোমারে রিসিভ করা হবে। পরে এক ভাই, উনি হচ্ছে ফজলু ভাই, উনি একটা ল্যান্ডলং নাম্বার দিছে আমারে, বলতেছে একটা ল্যান্ডলং নাম্বার দিছি, এই নাম্বার ধরে তুমি চলে আসো। পরে আমি তো চিনি না, তারপর ওই ল্যান্ডলং ধরে গেছি। যাওয়ার পর একটা হোটেলে আমার নিজের টাকার ভাড়া দিয়ে আমি ওইখান থেকে গেছি। দেওয়ার পরে একটা হোটেলে ওঠা মাত্রই আমার জীবনটা, আমি বুঝতে পারছি যে জীবনটা এখানেই শেষ। কেন? কারণ হোটেলে প্রায় আরও 80টা লোক ছিল, আমার কাছে সবার ভিডিও আছে। 80টা লোক ছিল, এক একজন 8 মাস 9 মাস। দালাল শুধু বলতেছে ধৈর্য ধরো, ভিসা লাগাই দেবো, সব কিছু ঠিক হয়ে যাবে। মানে ওদের আর্তনার দেখে আমার ভাল লাগে না। এয়ারপোর্ট থেকে এই হোটেল, এই যাত্রাটা আপনি একা ছিলেন? হ্যাঁ হ্যাঁ। মানে আর কোনো বাংলাদেশি ছিল না? না? আর কোনো বাংলাদেশি ছিল না, আরও ছিল। তারা যে যার মতো চলে গেছে, অনেকে রিসিভ করছে, অনেকে ল্যান্ডলং ধরে গেছে, কিন্তু আমি একমাত্র সবার লাস্টে গেছি। আচ্ছা, তারপরে সেই হোটেলের পরে আপনার জীবনে কি ঘটলো? হোটেলে যাওয়ার মাত্রই মানে আমি বুঝতে পারছি যে এখানে আর কিছু হবে না। 80টা লোক, এক একজন 8 মাস 9 মাস, এরকম অনেক লোক ছিল। বাংলাদেশি ছিল ওর মধ্যে? হ্যাঁ, সবাই বাংলাদেশি ছিল। সবাই এই 80 জনই বাংলাদেশি ছিল। মানে সবাই আমার কাছে কাজে ভিডিও খুঁজে ফুটেজ এসেছে। আছে। এরপর আমি আমার আম্মারে ফোন দিই, কান্নাকাটি করতেছি। আম্মা বলতিছে, তারপর দালালরে ফোন দিই, উনি বলতিছে 80 জনের চিন্তা তুমি করো না, তোমার চিন্তা তুমি করো, তোমার এই কালকের ভিতরে কাজে দেওয়া হবে। পরে কালকে কান্নাকাটি করার পরে আম্মারে বলছি, আম্মা বলছি ধৈর্য ধরো, সব কিছু ঠিক হবে। আর এরা বলতেছে আমার মা বাপে যে নূতন একটা দেশে গেছো, তোমার খারাপ লাগবে, ধৈর্য ধরো। কিন্তু হোটেলে যে খাবারগুলো দিত, এগুলো কোনো মানুষই আমার মনে হয় না খাইতে। আর হোটেলটাও এই দালালদের একটা ব্যবসা। প্রতিদিন $10 সারাদিনে 2টা রুটি, আর এরকম ফ্লোরে থাকার জন্য একটা সিস্টেম। আচ্ছা, প্রতিদিন $10? হ্যাঁ, প্রতিদিন। এই টাকা আপনি কিভাবে পেলেন? আপনি তো 5,500 টাকা নিয়ে গেছেন। এই টাকা আমাদের ওইখানে দেওয়া লাগতো না, মানে ওই ঢাকা থেকে ওনারা দিবে, আর যতদিন না দেবে, 2 দিন 3 দিনের ভিতরে যদি না দেয়, আমাদের পাসপোর্ট কেড়ে নিত। আমার পাসপোর্ট আমি একটা ইলেকট্রিক বক্সের ভিতর লুকিয়ে রাখি। পরে ঢাকা থেকে ফোন দিই, তারা বলতেছে টাকা দাও।
আমার কাছে 80,000 টাকার মতো পাইতো। 80,000 টাকা দাও, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমার কাছে সম্পূর্ণ রেকর্ড আছে। পরে আমি ওইখানের যে ফজলু ভাই, আমি আমার একমাত্র মার পা ধরছি, আর ওই ফজলু ভাইয়ের পা ধরছি। ফজলু ভাইয়ের আমি সব কিছু ভাঙে বলার পরে উনি আমার একটা ইট ভাটায় কাজে দেয়। ইট ভাটায় কাজে দেয়, আমারে বলছে $300। আমি বলছি $300 না ভাই, এর চেয়ে কম দিক, কিন্তু আমার $300 কত দিনে? মানে প্রতি মাসে। প্রতি মাসে। আর এইখান থেকে আমারে বলে নিছে যে $400, $500। কিন্তু আমি বলছি ভাই $300 না, আপনি যা দেন আমারে ভাই একটা কাজে দেন, কারণ আমার বাড়ি থেকে এই হোটেল ভাড়া আমার দেওয়া সম্ভব না। আর পাকিস্তানিদের ব্যবহার খুবই খারাপ। তারপর আপনি ইটভাটায় কাজ শুরু করলেন? ইটভাটায় কাজে আমি যাই, যাওয়ার পরে ওইখানে নিয়ম হচ্ছে প্রতিদিন বেতন দিয়ে দেবে। আর ওই দেশে কোনো ওই দেশে কোনো এগ্রিমেন্ট হয় না। আচ্ছা, মানে বাংলাদেশের মতো এগ্রিমেন্ট হয় না। তো ইটভাটায় আপনি চলে আসলেন কেন, মানে বাংলাদেশে ফেরত আসলেন কেন ইটভাটার কাজ ছেড়ে? ইটভাটার পরে আমি আরও একটা কাজে গেছি, মানে ইটভাটার কাজ ছেড়ে চলে আসছি। ইটভাটায় আমি যাওয়ার পরে ইটভাটায় আরও আর্তনাদ। ইটভাটায় বাংলাদেশি আরও 30-35 জন লোক আছে, এরা কাজ করে। এদেরও আমি ভিডিও রেখে দিছি, কারণ যাতে আমাদের দেশের দালালরা অস্বীকার না করতে পারে। ওইখানে একজন 8 মাস 9 মাস সেম সবার একই দশা। যেদিন গেছি পরের দিন টাকার জন্য ওরা টাকা চাইছে, সবাই বের করে দিয়েছে ওই ঠান্ডার ভিতরে। পরে আমি আবার ওই ভাইরে ফোন দিই, ফজলু ভাই তারপর আমার একটা স্ট্রবেরির ওইখানে কাজে নেয়। স্ট্রবেরির ওইখানে কাজে নেয়, বলছে এখানে ওই মালিক বলছে যে এখানে টাকা পয়সার কোনো সমস্যা নেই, যখন প্রয়োজন টাকা নিবা। তা আমরা বলছি যেহেতু এই দেশ মোটামুটি বুঝতে পারছি যে আমাদের 3 দিন পরে টাকা দেবেন। উনি বলতেছে না, তোমাদের টাকা দিলে টাকা চোরে নিয়ে যাবে বা তোমাদের মধ্যে কেউ নিয়ে যাবে, তোমাদের 1 সপ্তাহ পরে টাকা দেওয়া হবে। পরে 1 সপ্তাহ পরে আমি ওনার কাছে টাকা চাইছি। টাকা চাওয়ার পরে ওই ঠান্ডার ভিতরে আমি টাকা চাইছি, ওই ঠান্ডার ভিতরে আমার বের করে দিয়েছে, ব্যাগ আমার ফিক মেরে বের করে দিছে। আমি শীতে সবশেষ কি ওইখানেই কাজ করেছেন? হ্যাঁ, প্রচণ্ড শীতে আমি তখন ঢাকায় ফোন দিই। ওনারা আমার বলতেছে তোমার জুতার ফ্যাক্টরিতে কাজে দিছি, আমার ভাইরে বাড়িতে সবাই বলছে। তখন আমি আমার ফজলু ভাইরে ফোন দিছি যে ভাই আপনি আমার সাথে এভাবে কেন করলেন, আমি একমাত্র আমার মার পাও ধরছি। আপনার পালায় আসার ঘটনা নিশ্চয় আমরা শুনবো। আমাদের সঙ্গে শরীফুল হাসান অনলাইনে যুক্ত আছেন, ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান। শরীফুল হাসান, এসব গল্প নিশ্চয় আপনার কাছে খুবই চেনা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে একটা বিরতি নিয়ে এসে একটু জানিয়ে রাখি, আরিফুল ইসলাম আজকে কিরগিজস্তান থেকে আজকেই ঢাকায় ফেরত এসেছেন খুব কষ্ট করে। কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতি আপনি জানেন, তার কাছ থেকে আসলে শুনছি প্রবাসীর কান্না, এই নিয়ে আলোচনা। নিটোল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। একটা বিরতির পর ফিরে আসছি। নিটোল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল, প্রবাসীর কান্না, এই আলোচনা। আমরা তাহিদ সৌরভ আছেন আমাদের এখানে, তার একটি রিপোর্ট আমরা একটু এটি নিয়ে প্রচার করেছি কিরগিজস্তানের বর্তমান বাস্তবতা নিয়ে, সেটা দেখে নিতে চাই। অন্য অনেকের মতোই যশোর, খুলনা, কিশোরগঞ্জ, পিরোজপুর, চাঁদপুর আর ময়মনসিংহের এই যুবকদের চোখে ছিল আশা, স্বপ্ন প্রবাসে শ্রম দিয়ে টাকা উপার্জন করে ভালো থাকবে নিজেরা, ভালো থাকবে পরিবার। খোঁজ পান বিদেশে লোক পাঠায় এমন একজনের। কথা ছিল মালয়েশিয়ায় ভালো কোনো কাজ দিবেন সেই দালাল। ভাগ্যের নির্মম পরিহাস, সপ্তাহ মাস বছর শেষ হলেও বিদেশ যাওয়া হচ্ছিল না তাদের। পরে 2 বছর শেষ হলে দালাল তড়িঘড়ি করে খবর দেয়, তবে মালয়েশিয়া নয়, যেতে হবে কিরগিজস্তান। অচেনা অজানা এমনকি নাম না জানা এই দেশটিতে এসেই বিপাকে পড়েন যুবকেরা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিমানবন্দরে নামলে কেউ নিতে আসেনি তাদের, কেবল একটি ল্যান্ডফোন নম্বরে ছিল ভরসা। অচেনা পথে কোনো রকমের বিশকেকের একটি গ্রামে পৌঁছেন তারা। এরপর সব স্বপ্নের মৃত্যু হলো। থাকার জন্য এই 6 ফুট 4 ফুট কন্টেনার, যেখানে ঠাঁই হয়েছে 10 জনের।
ভৌগোলিক অবস্থানের কারণে কিরগিজস্তানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময় মিল রয়েছে, তবে এখানে রাত মোটে 5 ঘন্টা। বাংলাদেশের এই যুবকদের সেই 5 ঘন্টাও ঘুম জোটে না। সকাল সন্ধ্যা কাজ করতে হয় স্ট্রবেরি ফলের বাগানে। তারপরে খাবার যা জোটে তাকে খাবার বলা যায় কিনা সেই প্রশ্ন যুবকদের। দেখছেন ভাই অবস্থাটা আমাগো কয় ধৈর্য ধরো, খালি কয় ধৈর্য ধরো, ধৈর্য ধরতে ধরতে রুটি আর কত খামু ভাই। প্রতারণার শিকার যুবকরা জানিয়েছেন দালাল তাদের জীবন শেষ করে দিয়েছে। এখন কিরগিজস্তানে যাদের অধীনে কাজ করছেন তাদের নিষ্ঠুর নির্মমতায় জীবন বাঁচানো দায়। তারা কাজের শেষে বেতন দেয় না, বেতন চাইলেও নির্যাতন করে। কাজ শেষে রুমের ভিতর আটকাই রেখে যায়, বুঝছেন ভাই। আর আমি ভিসা এক্সিট মারছি আমার বাড়ি জমি বিক্রি কইরা, কিন্তু এইখানে আরো সমস্যা ভাই। এই একটা ঝামেলা হয়েছে কিরগিজস্তান, এখন আমি বেরও হইতে পারতেছি না ভাই। আমি যে কোনোভাবে চলে যাবো তারও কোনো পাইতেছি না ভাই। 1 বছর ঘুরায় গেরা আমার হঠাৎ করে কিরগিজস্তান ফাটাই দিছে। কিরগিজস্তান আয় আমি এখন ভাই খুব বিপদে আছি। দালাল আমার কইছে মালয়েশিয়া পাঠাইবো, মালয়েশিয়ার নাম কইরা কিরগিজস্তান পাঠাইছে। তো কিরগিজস্তান আইছে গার্মেন্টস বিষয়, এখন গার্মেন্টস বিষয় না দিয়া আমার দিছে স্ট্রবেরির মাঝের কাজে। তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি, তো কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। ভালো বেতনের আশ্বাসে কিরগিজস্তানে পাচার হওয়া বাংলাদেশি এই 10 যুবক দেশে ফিরতে চায়, বাঁচতে চায়, দালালের বিচার চায়। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তার সব একটু জিজ্ঞেস করবো যে এই আরিফুল ইসলামকে ফেরত নিয়ে আসলেন, এক প্রকার আপনি ফেরত নিয়ে আসলেন, এই বাস্তবতা তো আমরা অনেকটা বুঝতে পেরেছি কীভাবে ফেরত আনা সম্ভব হলো। কিরগিজস্তানে তো এখন একটা অন্যরকম অস্থির পরিস্থিতি। হ্যাঁ, কিরগিজস্তানের এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক। আমি কিরগিজস্তানে যারা পড়াশোনা করতে গিয়েছে এরকম অন্তত 15 জন থেকে 20 জনের সঙ্গে আমার কথা হয়েছে, স্টুডেন্ট যারা। আপনি জানেন যে সাম্প্রতিক সময় একটা ঘটনা কেন্দ্র করে কিরগিজস্তানে যারা বিদেশি মানে বাইরে যারা আছে তাদের সবাইকে উপরে আক্রমণ করেছে। তো আরিফ আমাকে সেদিন হঠাৎ করে রাত্রেবেলা ফোন দিয়েছে, রাত্রেবেলায় অনেক রাত্রে। আমি ফোনটা ধরলাম, বললো যে ভাই আমি আর পারতেছি না, আমি অনেক নির্যাতনের মধ্যে আমি পালাই আসছি, আমি কোনোভাবে বের হয়ে আসছি, আমাকে একটু বাঁচান। তো এখন আসলে তার কাছে ওরকম টাকাও ছিল না, সে কি করবে না করবে। তো এক পর্যায়ে সে একজন দালালের খোঁজ পেয়েছে, সেও কিছু টাকার বিনিময়ে তাকে বাংলাদেশে কোনোভাবে পৌঁছে দেবে। তোর ওর কাছে টাকা ছিল না, তখন সে আসলে আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি টিকিট কনফার্ম করে দিলাম সে, এবং তাকে আমি জিজ্ঞাসা করেছি আসলে তুমি কি আসতে পারবে কিনা। ও আমাকে বলতেছে ভাই আমি বের হয়ে আসছি, আমি আর ঘরে ঢুকতে পারবো না, আমি ঘরে ঢুকলে হয়তো আমাকে মারবে। তো এই পালা আসছে খামার থেকে। হ্যাঁ, পালা আসছে। তো এক পর্যায়ে সে আসলে তার ফ্লাইট ছিল সকাল 10টায়, সে এয়ারপোর্টে একদম অন্তত 4-5 ঘন্টা আগে কোনোভাবে সে এয়ারপোর্ট পৌঁছছে, এবং সে কিন্তু আর এয়ারপোর্ট থেকে বের হয়নি। আমি কিন্তু প্রতিটা মুহূর্তে ওর সঙ্গে আমি কানেক্ট ছিলাম, প্রতিটা সময় আমি কানেক্ট। তাহিদ সৌরভের যোগাযোগ করলেন তাহিদ সৌরভের সঙ্গে কিভাবে, মানে নাম্বার পেলেন কিভাবে, চিনলেন কিভাবে, বা কেনই বা মনে হলো? তা এই বড় ভাইয়ের নাম্বার হচ্ছে আমার ওইখানে এক শরীফ ভাই ছিল, ওনার এক বন্ধুর সাথে এই ভাইয়ের সাথে যোগাযোগ ছিল। আচ্ছা, পরে ওইখানে আমার কিছু করার ছিল না, কারণ আমি বাড়িতেও যদি কিছু বলতাম, মানে বাড়িতে তারা এমনভাবে বলতো, মানে আমার ওইখানে কোনো কথার দাম ছিল না। তারা বলতো স্ট্রবেরি না পারে অন্য কাজ দেবো, না হয় অন্য কাজ দেবো। কিন্তু ওই দেশে একমাত্র ই ভিসা ছাড়া কোনো, মানে আমাদের এক কথা মানে ওইখানে যে কোনো কাজ দিতে পারবে, কিন্তু বেতনের কোনো নিশ্চিত গ্যারান্টি নেই। জি, আমরা শরীফুল হোসেন আপনার কাছে আসতে চাই। আসলে আমরা নিশ্চয়ই পুরো বিশ্বে নানান দেশে বাংলাদেশিদের এর থেকেও খারাপ অবস্থা, এর কাছাকাছি অবস্থা খুবই দেখি, এবং বেশিরভাগই আরিফুল ইসলামের মতো হয়তো কাজের খোঁজে, ভালো জীবনের খোঁজে যে বিপদে পড়েন। শরীফুল হোসেন, একটু আপনার অবজারভেশন শুনতে চাই এই আরিফদের নিয়ে। ধন্যবাদ। আপনারা যেই ঘটনাটার কথা বললেন, আরিফের তো আসলে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ওকে কিরগিজস্তানে পাঠানো হচ্ছে, এটা একদম রীতিমতো প্রতারণা। কারণ সে ভেবেছিল সে মালয়েশিয়া যাবে, কিন্তু তাকে কিরগিজস্তানে পাঠানো হয়েছে। কিন্তু তার বাইরেও কিরগিজস্তানকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে একটা প্রতারক চক্র গড়ে উঠেছে। তারা মোটামুটি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে বেশ সরব। তারা বলছে কিরগিজস্তানে গেলে ভালো কাজ পাবে, তারা খুব ভালো বেতন, খুব ভালো আসবে। এমনকি আপনি যেটা শুনলেন কিছুক্ষণ আগে, যে তাদেরকে বলা তোমার কাছেই তো ইউরোপ, তুমি চাইলে ইউরোপেও চলে যেতে পারবে। মূলত কিরগিজস্তান আসলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই রাষ্ট্রটা হয়, যারা সোভিয়েত ব্লকে ছিল। ওর অর্থনৈতিক অবস্থা কিরগিজস্তানের এমন ভালো নয় যে বাংলাদেশ থেকে সেখানে গিয়ে লোকজন আয় করবে, এইরকম কোন অর্থনৈতিক দেশ, প্রচলিত কোনো শ্রমবাজার বা আমাদের বিকল্প কোনো শ্রমবাজার নয়।
আমরা গত কয়েক মাসে কিরগিজস্তানে বেশ কয়েকটা ঘটনা আমরা পেয়েছি এরকম। মাসখানেক আগে, ঠিক আজকে থেকে 1 মাস আগে আমরা 3টি কেস পাই, যাদেরকে আসলে আমাদের ব্যুরো অফ ম্যান পাওয়ারের ছাড়পত্র দিয়ে রীতিমতো কিরগিজস্তানে পাঠানো হয়েছিল, এবং পরে দেখা গিয়েছে তাদের ভিসাটা ভুয়া, তাদের তারপর ফেরত পাঠানো হয়। আর নিয়মিত যে ঘটনাগুলো ঘটে, তারপর জানা যায় যে কারা এর সঙ্গে জড়িত, তারপর তারা চক্রটাকে আইডেন্টিফাই করে। মূলত আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে নানান ধরনের শ্রমবাজারকে করে, যে তুমি এই যে আপনাদের গণমাধ্যমে এত প্রতিবেদন হওয়ার পর আমরা এমন কোনো দিন নাই যেদিন আমাদের লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়িতে এই ঝুঁকির কথা, এই প্রতারণার কথা, মৃত্যুর কথা বলি না। কিন্তু তারপরেও দেখবেন জেনে বুঝে যেই দেশগুলো থেকে লোকজন সবচেয়ে বেশি এইভাবে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশ সেই তালিকায় সর্বপ্রথম। এখন এই যে আমাদের লোকজন জেনে বুঝে সেভাবে, আমি বিদেশ গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে, এবং একজনও বিদেশ কিন্তু খুব গরিব মানুষ যেতে পারে না। আপনি দেখবেন না যে উত্তরাঞ্চলের মানুষজন, কুড়িগ্রামের মানুষজন, তাদের বিদেশ যাওয়ার সুযোগ আছে। আপনি দেখবেন সিলেট, সুনামগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, যারা 15-20 লাখ টাকা পর্যন্ত খরচ করে ইউরোপে যাওয়ার জন্য, এবং অন্য জায়গার যারা, তারা এই টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, যশোর এদিকে 5-7-10 লাখ টাকা পর্যন্ত খরচ করে। এই যে আমরা ভাবি যে বিদেশে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কোন দেশ, চুক্তিপত্রটা কি, কাজ কি, সেগুলো যেমন আমরা ব্যক্তি পর্যায়ে জানতে পারি না। এখানে 3টা যদি পক্ষ বলি, যে যায়, যে পাঠায় এবং যে নেয়। আমাদের যে যায় বেশিরভাগ ক্ষেত্রে সে সচেতন না, সে কালই চলে যাবে, সে হয়তো কোনো কাজ জানে না, সে চলে যাবে, 5 লাখ টাকা দেবে। কিন্তু তাকে যদি আমরা বলি যে না, তুমি 5 লাখ টাকা দিয়ে 10,000 টাকা খরচ করো কোনো একটা ট্রেনিং এর জন্য, আমাদের লোকের সেই আগ্রহটা কম। আবার যে পাঠায় এবং যে নেয়, এই যে সব জায়গায় যে একটা সুশাসনের ব্যবস্থা করা, আমাদের মাইগ্রেশনের গভর্নেন্স। ভাই আপনাকে আমরা সুযোগ দিব। আরিফুল ইসলাম, একটু উনি যেটা বলছেন, আপনি টোটাল 3,20,000 টাকা দিয়েছিলেন এই আপনার দালালকে। তাকে আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, তার ফোন নাম্বারই বন্ধ, ভালো কোনোভাবে সংযুক্ত করা গেল না। আপনার কি এখন মনে হয় 3 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্তটা খুব ভুল ছিল আপনার দালালকে? এই 3 লাখ টাকা আপনি দেশের থেকে ভালো কিছু, ভালো জীবনযাপন করতে পারতেন। এখন তো আমি বুঝতেছি সেটাই করার ছিল, কিন্তু উনি আমার এমন কিছু কাজ দেখাইছে যে ওনার ইলেকট্রিশিয়ানের ওইখানে কাজ করতেছে, কিন্তু ওইগুলো সম্পূর্ণ অন্য দেশের, তা সেই আমারে দেখাইছে। আচ্ছা, মানে মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা সবকিছু দেখাইছে। কিন্তু আপনার মতো নিশ্চয় আরো অনেকে বিপদে পড়ছে। আমার মতো ওইখানে এখনো আমি যা দেখছি এই এতদিনে প্রায় 150 লোক এখনো মানে আছে বাংলাদেশের। হ্যাঁ। আর আমি এমন একটা জায়গায় ছিলাম, ওই দালাল আমার এই কাজে দেওয়ার পর একটা ড্রামে একদিনই পানি ভরছে গোসল করার জন্য। আমি 1 মাস 10 দিনের ভিতরে মাত্র 3 বার গোসল করছি। আপনি দরকার হয় আমার ওইখানে যে এখনো লোক আছে, ওদের টেলিফোন করে দেখতে পারেন যে ওইখানে কি অবস্থাটা এখনো। তাছাড়া কতজন এরকম আছে ওনার মতো, আরিফুলের মতো আসতে চান, যোগাযোগ করছেন? আমার কাছে অন্তত 30 জন এই মুহূর্তে। আমি আবারও একটু বলি যে বিশকেক হচ্ছে কিরগিজস্তানের রাজধানী। আমি কিছুক্ষণ আগে নিউজের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম। তারা আমাকে যে ভিডিওটা পাঠিয়েছে, মানে আসলে মানবেতর, এরকম থাকার কোনো সুযোগ নাই। আমি একটা তথ্য দেই, যেটা হচ্ছে পাকিস্তানের কিছু লোক, তারা হচ্ছে মূল ব্যবসাটা নিয়ন্ত্রণ করে কিরগিজস্তানের ম্যান পাওয়ার। বাংলাদেশের সঙ্গে কোনোভাবে তারা যোগাযোগ করেছে, করার পরে তারা একটা ভিসা, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি এদের সঙ্গে যোগাযোগ করার পরে পুলিশ তাদেরকে ধরে, কিরগিজ পুলিশ ধরার পরে তারা একটা জিনিস জানতে চায়, তোরা এই ভিসাটা কোথায় পেলি, এই শ্রমিকদের। হ্যাঁ, তারা এই ভিসাটা, পুরো ভিসাটাই জাল, ওখানে শো, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে কিন্তু ওখানে শো করতেছে। মানে আরিফুলের ভিসাও জাল ছিল। আরিফুলটা কি আমি জানি না, কিন্তু আমার সঙ্গে যাদের যোগাযোগ হয়েছে, আমি এখন যারা যোগাযোগ করছে, যে তাদের পুরো ভিসাটাই ছিল জাল। তাদের কাছ থেকে এই পাকিস্তানি চক্রটা গত 2 মাস আগে এসে 2 কোটি টাকা দাবি করেছে। এখন আমি যাদের নিয়ে নিউজ করব, 2 কোটি টাকা না দিলে তাদেরকে 21 জন, একটা জরাজীর্ণ ভবনের 2টা রুমে 21 জন, এবং তারা দিনে একটা রুটি খায়, এবং হোটেল থেকে ফেলে দেওয়া জিনিস কোনোভাবে কুড়িয়ে আনে, কোনোভাবে টাকা দিয়ে নিয়ে আসছে। এই মুহূর্তে অন্তত 21 জনের তালিকা, 21 জনের নাম ঠিকানা আমার কাছে। নাম ঠিকানা বলবো না। সরকারি বেসরকারি কোনো উদ্যোগ আছে? আপনি যেমন আরিফুলকে এক প্রকার নিজ দায়িত্বেই ফিরিয়ে এনেছেন। সরকারি বেসরকারি বলতে যে শরীফুল ভাই লাইনে আছেন, আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, ব্র্যাকের কল সেন্টারে ফোন দিয়েছিলাম। শরীফুল ভাই, সোলোমন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, শরীফুল ভাইয়ের কলিগ। মানে কিরগিজস্তানের এই যে আটকে থাকা প্রায় 150 বাংলাদেশির, তাদের বিষয়ে আপনারা সরকারি বেসরকারি কোনো উদ্যোগের খবর জানেন কিনা?
না, আমরা আসলে সত্যি সত্যি আমি এটি নিউজের সূত্রে জানি, ফেসবুকেও আমরা জানতে পারি লিঙ্কগুলো, কিন্তু মূলত আসলে গত কয়েকদিন ধরে আপনি জানেন কিরগিজস্তানে মূলত আলোচনার বিষয় ছিল আমাদের বাংলাদেশি কিছু ছেলে মেডিকেলে পড়তে যেত। সেই সূত্র ধরে যখন আমরা সেই ঘটনাটা ডিল করছিলাম, সেই সময় আমরা এই ঘটনাটা জানতে পারি এবং মূলত আসলে কিরগিজস্তানটাকে ব্যবহার করে তাদের অনেকেই রাশিয়া বা ইউরোপের প্রলোভন দেয়। কিরগিজস্তান আসলে মূলত তাদের টার্গেট না, তাদের ডেস্টিনেশন না। এই যে চক্র পাকিস্তান বা অন্য দেশের, এখানে পাকিস্তান একটা চক্র, ইরানে একটি চক্র, দুবাইতে একটি চক্র, লিবিয়াতে একটি চক্র, তারা মূলত বাংলাদেশিদেরকে নির্যাতন করে। আমরা রিসেন্টলি একটা গবেষণা পেয়েছি, তারা নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা আদায় করে এবং হয় কি প্রথম সূত্রটা খুব ভালো, তারা ইউটিউবে ফেসবুকে ভালো ভালো ছবি দেখাবে, অনেক বেতন, অনেক ভালো, এবং আমাদের লোকজন খুব তারপর প্রলোভনে পড়ে যায়, ভিসা জাল কোনো মতে যা। আসলে যেটা আমি বলছিলাম, আমাদের গভর্নেন্স সিস্টেমটা যেহেতু ইউরোশনের ভালো না, নানান পার পেয়ে তারা চলে যায় এবং চলে যাওয়ার পর লোকজন ভাবে যে আমি ইউরোপ চলে যাব, ভালো থাকবো, কি আর এমন হবে, প্রত্যেকে ভাবে আমার সঙ্গে কিছু হবে না, আমি বোধহয় ভালো কাজটা পাবো। তো যার কারণে এই ধরনের ঘটনা ঘটে। আমরা কিরগিজস্তানে যেটা প্রবলেম হচ্ছে আপনি জানবেন, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো দূতাবাস নেই। যখন যে কোনো দেশে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তখন উজবেকিস্তান থেকে আমাদের অপারেট করে এবং এই যে অনিয়মিত পন্থা কিরগিজস্তানে যেটা হচ্ছে, এটা পুরোটাই একটা মানব পাচার বা অনিয়মিত হয়েছে। সেখানে কিন্তু শ্রম অভিবাসনের নামে মূলত চলছে মানব পাচার। তাহলে সম্ভবত আপনাকে কোনো প্রশ্ন করতে চান? আমি একটা জিনিস একটু শফিউল ভাই আপনাকে বলি, আপনি বলছিলেন যে আসলে এখন আমার পাশে যে আরিফ রয়েছে ও অবৈধভাবে গিয়েছে বা কোনো রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যায়নি, কিন্তু আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিই। মালয়েশিয়া নিয়ে আমি একটি সম্পত্তির স্টোরি করেছি। মালয়েশিয়াসী অভিবাসী তারা একেবারেই অথরাইজড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে। রমজান মাসে পুরো একটা মাস সেখানে আমরা স্টোরিটা বরং দেখে নেই, তাহলে সুবিধা হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর তাহিদ শোয়েবের আরেকটি প্রতিবেদন দেখব, তারপরে সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বলেছিলাম তাহিদ শোয়েবের আরেকটি প্রতিবেদন দেখব, এটা মালয়েশিয়ায় আমাদের প্রবাসী শ্রমিকদের নিয়ে, সেটা দেখে নিই। দালালে এখান থেকে রিসিভ করে পত্র যায় একটা গোডাউনে আমাদের আটকায় রাখছিল 3 মাস। রাজবাড়ীর রসরা বাজার এলাকার কৃষক আজিজ মীরের ছেলে ইমন মীর, বয়স 32। বাবার সঙ্গে কৃষিকাজ করে জীবন চলছিল না। বছর 2 আগে ভাগ্যের খোঁজে আসেন রাজধানী ঢাকায়। মালয়েশিয়ায় লোক পাঠায় এমন একজনের সঙ্গে পরিচয় হয় তার। ধার দেনা করে 5,50,000 টাকায় পৌঁছেন মালয়েশিয়ায়। ইমন মীর জানান, প্রায় একই গল্প তার গ্রামের আরও 14 যুবকের, যাদের উপর চলেছে নির্যাতন। তিনি সহ মোট 15 যুবকের প্রত্যেককে মাসে 60,000 টাকা পর্যন্ত বেতনের প্রলোভন ছিল দালালের। তবে গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়ার মাটিতে পা রাখার পরই সেই যুবকদের ভাগ্যে নেমে আসে বিভীষিকা। পুত্রজায়া এলাকার একটি গোডাউনে আরও টাকার জন্য আটকে রাখা হয় তাদের। 3 মাস এখানে একবেলা খাবার দেয়, একবেলা দেয় না, এই অবস্থায় রাখছে। তারপরে মাঝখানে রোজা 11টা হইলে আমাদের খাবার দাবার একবারে 3 দিন অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে কারেন্টও দেয় নাই, পানিও দেয় নাই। তারা জানান, একটি কক্ষে বন্দী ছিলেন 15 জন। চলেছে নির্যাতন। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় কক্ষের বিদ্যুৎ, পানি, খাবারও বন্ধ ছিল তাদের। 3 মাস হয়ে যায়, কোনো কাজকর্ম দেয় না। সেই চিন্তা ভাবনা করে আমার বাবা 3 দিন স্ট্রোক করে মারা গেছে। টাকা না দেওয়া পর্যন্ত তোমাদের রুমে রাখবো না, রুমেতে বাইকে দেবো এবং পর্যন্ত মরে যাবে, বাইরে নিয়ে লাস্ট হয়ে দেবো। আমাদের এখনো কাজকর্ম দেয় নাই, খাবার দাবার নাই। আমাদের 2 দিন যাবত খাবার দেয় নাই আমাদের বাসান স্যার। আলমারাত রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসলাম 417 আরএল নম্বর। আমাদের আজ 3 মাস ধরে ঘর বন্ধ করে রাখছে। বলছে যে ওদের 1 বোতল করে পানি খাওয়াবা, লাস্টে না হলেও এখান থেকে যদি মারা যায় তাহলে লাশ বের করে নিয়ে যাবা। আমাদের আজ 4 দিন যাবত খানা বন্ধ করে দিয়েছে এবং
আগামীকাল থেকে আমাদের পানি বন্ধ করবে। আমাদের রুমে আটকে রাখছে, এখন তারা বলতেছে টাকা বাড়ির থেকে নিয়ে আসলে আমাদের রুম থেকে বের করতে দিবে, নালে বেরোতে দিবে না। দিন কয়েক আগে পুত্রজয়ার সেই গোডাউনের শাটারের তালা ভেঙে পালিয়ে যান রাজবাড়ির 15 যুবক। মালয়েশিয়ায় বেঁচে থাকতে হলে দালালকে টাকা দিতেই হবে, এখন পরিবারের কাছেই হাত পাততে হচ্ছে তাদের। এখান থেকে পলায় এসে আমরা এখানে এসে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তাহিদ সৌরভ সম্ভবত শরীফুল হাসানের কাছে প্রশ্ন করবেন, প্রশ্নটা করে ফেলেন। আপনি শরীফ ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি বলতেছিলেন যে আসলে আরিফ অবৈধ পথে গিয়েছে, এরা কিন্তু সবাই বৈধ পথে গিয়েছে। এবং একটা মজার গল্প আপনাকে বলি, যে এজেন্সির একটা নাম বলেছে আলমানারাত, একটা নাম্বারও বলেছে 417। আমার সঙ্গে এই আলমানাত, এরা আবার এই প্রবাসী কল্যাণের যে জায়গায় কমপ্লেন করা যায় সেখানে কমপ্লেন করেছে। আলমানাতের মালিকের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি কিন্তু তাকে ট্রেস করতে পেরেছি যে সে আলমানাতের মালিক, এবং তার সঙ্গে যখন আমি ইন্টারভিউ করার চেষ্টা করেছি সে বলছে না আমার কোনো দোষ নাই, এবং আক্ষরিক করতে কাগজে কলমে তার কোনো দোষ নেই, আলমানাতের নাম কোথাও নাই, কিন্তু টোটাল কাজটা এদের তথ্য অনুযায়ী এই আলমানাত করেছে। সে কোনো মালয়েশিয়া পাঠানোর কোনো অথরিটিও না, কারণ আপনি জানেন যে মালয়েশিয়াটা 100 জন একটা সিন্ডিকেট হয়েছে, তারা পাঠায় লোকজন। তো সেক্ষেত্রে এই আলমানাতের কথা, আলমানাত থার্ড পার্টির মাধ্যমে সেই কাজটা করছে। এবং আমি একটু বলি, এই নিউজটার শেষে অনেকগুলো কমেন্টস আছে যেখানে লেখা আছে আলমানাত তাদেরকে নিয়েছে, কিন্তু আলমানাত কিন্তু কোথাও কাগজে কলমে নাই। এটা হচ্ছে গিয়ে একদম বৈধভাবে যে অবস্থা সেটাও কিন্তু। আরেকটু শেষ করি, আমি একটু বলি, মজার বিষয় হচ্ছে আমি এই মালয়েশিয়ার এই লোকগুলোকে বাঁচানোর জন্য অ্যাম্বাসির কাছে আমি আপনার সঙ্গে কথা বলেছি, আপনি পররাষ্ট্রবিদ করেন, আপনিও চেষ্টা করেছেন, আমি বৈদেশিক কল্যাণ শ্রম কল্যাণের মন্ত্রণালয়ে কথা বলেছি। আসলে আমি দেখেছি আসলে কেউ আসলে না খুব বেশি যে এগিয়ে আসে, আমার সেই অভিজ্ঞতাটা নাই। শরীফুল হাসান, মানে এই অভিযোগের তিনি কিন্তু সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানের বিষয়ে একটু যদি বলেন। মানে মালয়েশিয়ারটা এটা আমি বলবো যে মানে পুরোপুরি একটা স্ক্যাম, পুরোপুরি একটা ভয়ঙ্কর চক্র। এবং মানে মালয়েশিয়ানে বোধহয় বাংলাদেশে মানে সাংবাদিক হিসেবে আমার এতবার রিপোর্ট করতে হয়েছে, এবং এই ছবিগুলো এতবার আমরা লিখেছি, এবং এবারও মালয়েশিয়ার বাজার খোলার আগে আমরা লিখেছি যে আসলে সিন্ডিকেট কি এতটাই শক্তিশালী, এই 10 জন কখনো কখনো 15 জন 25 জনের একটা সিন্ডিকেট, তারাই কি বাজার নিয়ন্ত্রণ করবে? আর কোনো সময় আপনি যদি মালয়েশিয়ার গত 30-35 বছরের বাজার হিস্ট্রি বিশ্লেষণ করেন, দেখবেন 2-3 বছর খোলা থাকে, তারপর আবার 4-5 বছর বন্ধ। প্রতিবার বন্ধের পর খোলার সময় বলা হয় আগে সিস্টেম ত্রুটিপূর্ণ ছিল, সেখানে দুর্বৃত্তায়ন হয়েছে, লুটপাট হয়েছে, এবার আমরা একটা ভালো সিস্টেম করব, এই কথা বলে আবার কর্মীদের কাছ থেকে 4 লাখ। মানে এখানে কি সরকারের লোকবল কম? এই দুর্বৃত্তায়ন সরকারের, এই দুর্বৃত্তায়ন যারা করে তারাই সরকার। এই দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত, মানে আপনি তারা গণমাধ্যম থেকে আরম্ভ করে তারা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে। এবং দুঃখজনক হলো আমরা যে সবাই জানি মালয়েশিয়া চক্রের হোতাকে, বাংলাদেশের চক্রের হোতাকে, কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই আমরা যদি তাদের ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই ধরনের প্রতারণার ঘটনা মালয়েশিয়ায় শত শত হাজারবার ঘটবে। এবং বলতে 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 লিখতে লিখতে আমরা চেষ্টা করছি, তারপরে তো আমাদের বলতেই হবে, আমরা হয়তো আরো কিছু বলবো। এবং আরিফুল ইসলাম যেহেতু কিরগিজস্তান থেকে আজকেই ফিরেছেন, এখনো বাসা যেতে পারেননি, তার কাছ থেকে নিশ্চয় শুনবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। প্রবাসীর কান্না, আরিফুল ইসলাম কিরগিজস্তান থেকে আজকেই ফেরত এসেছেন। বাসা যাবেন কখন? আমাদের জন্য দেরি হলো বাসা যাওয়া, আমি জানি। আমি কিভাবে বাসা যাবো বলেন? আমি আমার আম্মার গলার অপারেশনের টাকা দিয়ে আমি বাইরে গেছি, আর বাহির থেকে আসতে হয়েছে আমার ভাই বন্ধুর টাকা দিয়ে। আমি কিভাবে বাসায় যাবো? আমার বাসায় যাওয়ার কোনো রাস্তা থাকলে আপনি বলেন যে আমি বাসায় যাই। আমি আমার ভাই বন্ধুর কাছে বলছি যে আমার ভিসা হচ্ছে বাড়াবো, ওই জন্য আমার টাকার প্রয়োজন, কিন্তু ওরা তো জানে না যে আমি কতটা কিভাবে ছিলাম। ওদের কাছ থেকে আমি মিথ্যে কথা বলে টাকা নিয়ে বাংলাদেশে আসছি জীবনটা হাতে নিয়ে।
আমি কিভাবে বাসায় যাবো? তাহলে সৌরভ, আপনার কাছে শেষ কথা শুনবো। আমি আসলে এই ছোট্ট একটা একদম শেষ পর্যন্ত আমি একটা আমার প্রস্তাবনা, আমি জানি না এরকম কোনো কমিটি আছে কিনা, সমন্বয় কমিটি যারা এরকম রিস্কের মধ্যে রয়েছে তাদের উদ্ধারের জন্য। আমি অনেক দরজা নক করেছি, আসলে কেউ রিস্ক উদ্ধার করে না, সরকারি না বেসরকারি কেউ আসে না। আমি একদম, যদি কেউ সরকারের কেউ আমাদের ইস্যুটা শুনে দেখে থাকেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বেসরকারি বিমান, এই তিনটা সমন্বয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি করা উচিত, যাতে কেউ যদি এরকম এই আরিফের মতো কেউ যদি এরকম পড়ে, আপনি আরিফের কান্না দেখছেন নিশ্চয়ই, এই কান্না কিছু না, আমি যে কান্না শুনেছি ও যে কিভাবে জীবনযাপন করেছে। আমার কাছে এমন কিছু ভিডিও আছে যাতে তুহিন সাহেবের কথা বলার কোনো কিছু থাকবে না, কিন্তু আমি বলতেছি না, আমার ওইখানে আরো ভাই আটকা আছে। আর আপনারা তো তারে ফোন দিচ্ছেন, সে ফোন ধরবে না, কারণ এমন কিছু রেকর্ডিং আমার কাছে আছে, সে না কোনো দালালি ফোন ধরবে না। এরকম কোনো আরিফের কান্না যেন আসলে না হয়। জি, শফিউল হাসান, আপনি অনেকটাই বেশি জানেন, সরকারি বেসরকারি এরকম সমন্বিত উদ্যোগকে আসলেই সম্ভব বাংলাদেশের প্রেক্ষিতে এই আরিফদেরকে উদ্ধার করে নিয়ে আসা, কিরগিজস্তান হোক, মালয়েশিয়া হোক? না দেখুন, আপনি একজন লোক বিপদে পড়বে, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসলাম, দেশে ফেরত আসার পর আমরা তার পাশে দাঁড়ালাম, তাকে সহায়তা করলাম, এগুলো কোনো সমাধান না। সমাধানটা হচ্ছে একজন লোকেরও বিদেশ যাওয়ার প্রক্রিয়া এই ত্রুটিপূর্ণ না হয়। আপনি এমন কোনো দেশ নাই, এমন কোনো দিন নাই যেরকম রোজ এরকম আরিফের মতো কেউ না কেউ শূন্য হাতে ফিরছে না। ডিপোর্টের সংখ্যা, মানে জেলখানা বা ডিপোর্টেশন সেন্টার হচ্ছে, এরকম লোকের সংখ্যা 1 লাখেরও বেশি প্রতি বছর ফেরত আসে। তো এই যে আমাদের বিদেশ যাওয়ার স্বপ্নটা আমরা দেখি, সবাই ভালো থাকে, বাড়ি থাকে, কিন্তু কত লোক যে শূন্য হাতে ফেরত আসে। তো সেই জন্য আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, আমরা কি তাদের মধ্যে জবাবদিহিতা আনতে পেরেছি? আমরা তো আনতে পারিনি। কাজে আমার কাছে মনে হয় আপনি এই ধরনের আলোচনায়, আপনি আজকে এই যে তারা নিয়ম মেনে মালয়েশিয়া গেল, বিএমইডি ছাড়পত্র দিল, যাওয়ার পর সে ওখানে কেন কাজ পাবে না, সেই দায় দায়িত্বের জন্য কি আমরা আমাদের সরকারি দপ্তরগুলোকে কাউকে জবাবদিহিতা আনতে পেরেছি? আমরা বরং এই চক্রের যে হোতা, তাদেরকে আপনারা দেখবেন, তারা মন্ত্রণালয় দাপিয়ে বেড়াচ্ছে, তারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে, এই আরিফের মতো লোকজন দেশের আনাচ্ছে কানাচ্ছে কান্না করছে। আমি মনে করি এইটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। আসলে আমাদের এই রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে, যারা প্রভাবশালীতা আছে, তারা এই আরিফুলের মতন আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা কোটেড অসাধারণ মানুষ, তাদের আছে ক্ষমতা, টাকা। শফিউল হাসান, অনেক ধন্যবাদ। নিশ্চয় আপনি কথাটা আগে বলেছেন। আরিফুল ইসলাম, আপনি তো আশা করি তারপরেও বাসা যেতে হবে, আপনার মা কেমন আছেন এখন? গলার অপারেশন হয়েছে? না না, সেই টাকা দিয়ে আমি বাইরে গেছিলাম। মাকে কিছু বলতে চান? কি বলবো আমি? তারপরেও কিছু একটা বলেন, কারণ বাসায় যেয়ে দেখা করতে হবে তো। আর বাসায় যাওয়ার মতো কোনো রাস্তা নাই আমার কাছে, কারণ এই ভাই জানে যে আমি কিভাবে টাকা ম্যানেজ করে এই দেশে আসছি। আর ওই দেশে সাপ্লাই কাজ ছাড়া ওই দেশের দালালেরা আমার কাছে বলছে যে আমার 2টা লোক কাজে দিয়ে দাও, কিন্তু আমি যে 2টা লোক কাজে দিয়ে দেবো, ওখানে তো বেতন দেয় না। 10 ঘন্টা ডিউটি করার পরে যে খাবারগুলো দেয়, ওটা আমার মনে হয় না যে আমার দেশে কোনো মানুষ ওই খাবারটা খায়। আমরা সেটা অনেকটা দেখেছি ভিডিওতে। আরিফুল ইসলাম, তারপর বাসা যাবেন, আমি জানি না, ভবিষ্যতে নিশ্চয়ই নিজেকে গুছিয়ে নেবেন। আপনি দেশে ফিরতে পেরেছেন, যারা দেশে ফিরতে পারেন না, কিংবা সমুদ্রে মাঝপথে অন্য দেশে যেতে ধরে ডুবে মারা যান, কিংবা নির্যাতনের শিকার হয়ে মারা যান, তাদের হয়তো আমরা এইভাবে তুলে ধরতেও পারি না। প্রবাসীদের এই কান্না বন্ধ করানো বোধহয় রাষ্ট্র হিসাবে আমরা যে সম্মানের জায়গা চাই বিশ্ব দরবারে, সেই সম্মানের জায়গা পেতে হলে এই কান্না বন্ধ করাতে হবে, এই কান্না আসতে দেওয়া যাবে না। সেই আহ্বানটাই জানাই। তাহলে সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ। শফিউল হাসান, আপনাকেও ধন্যবাদ। এবং আরিফুল ইসলাম, আপনার সঙ্গে হয়তো কেউ থাকবে না, আপনাকেই শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে, সেই পরামর্শ দিয়ে নির্ভুল টাটা নিউজ আওয়ার এক্সট্রা শেষ করব। সহযোগিতা ছিল ক্যাম্বেনিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।